সাকিব ফুরিয়ে গেছেন, সাকিব আর পারছেন না। দলের স্বার্থে সাকিবের অবসরে নেয়ার এখনই সময়। সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ বলছেন, সাকিবের উচিত নিজের লেভেল অনুযায়ী খেলা। তবে খারাপ সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন বিশ্লেষক তামিম ইকবাল। কোহিনুর কোনা রিপোর্ট। ম্যাচের ১১৯ নম্বর বল, মাহমুদুল্লাহ রিয়াদের বিগ শট, এক বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ। গল্পটা এমন হলেও পারত। হয়নি, বাদ সাধল মার্করাম কিংবা ব্যাট লাক। তাই তো দলকে জেতাতে না পেরে রিয়াদের এমন হার্ট ব্রেকিং স্ট্যাটাস। সাউথ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের আশা দেখিয়েছিল টাইগার পেস ইউনিট। তবে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেনি ব্যাটিং ইউনিট। বরাবরের মতো এক তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই ব্যর্থ। টাইগারদের ব্যর্থতার লিস্টে সবার উপরে যেন দলের ক্যারিশমেটিক ক্যারেক্টার সাকিব আল হাসান। ২০২১ টি-20 বিশ্বকাপ থেকেই নিম্নমুখী ব্যাটার সাকিবের পারফরম্যান্সের গ্রাফ। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর তাই সাকিবের পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সমর্থক থেকে বিশ্লেষক বলছে সবাই, এই সাকিব আর সেই সাকিব নেই। যদি সাকিব এখানে আরেকটু বেটার করতো তাহলে আমাদের দলের জন্য আরেকটু ভালো হতো, এবং আমার দল এগিয়ে যেত। ডিপেন্ডেবল প্লেয়ার বলতে সাকিব বলেন, লিটন দাস বলেন, তারা টোটালি ফেলিউর। শুধু সমর্থকই নন, সাকিবের ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। বিশ্বসেরা অলরাউন্ডারের শট সিলেকশন নিয়ে উঠেছে প্রশ্ন। তুমি তো অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডেন নও, তুমি বাংলাদেশি প্লেয়ার, নিজের লেভেল অনুযায়ী খেলো। নর্কিয়ার বলে কেন পুল শট খেলতে হবে যখন দল ক্রাইসিসে আছে? সাম্প্রতিক সময়ে ব্যাটে বলে পারফর্ম করতে পারছেন না সাকিব। এখনো কি থাকবেন অটো চয়েস হয়ে? সবার মনে যখন সাকিব নিয়ে সংশয়, তখন তার পাশেই দাঁড়ালেন তামিম ইকবাল খান। সাবেক কাপ্তানের মতে একাদশে ভীষণ গুরুত্বপূর্ণ সাকিবের অ্যাপিয়ারেন্স। চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট বল স্ট্রাগল করছে। এ নিয়ে ওকে কাজ করতেই হবে। তবে সাকিবকে ড্রপ করার চিন্তা করা যাবে না। বোলিংয়ে ওর 4টা ওভার খুবই গুরুত্বপূর্ণ। ও বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। পৃথিবীর যে কোনো কন্ডিশন, যে কোনো উইকেট, সাকিব আল হাসানের মতো কে ছিল এতটা এফেক্টিভ? শেষ সাকিবেরই যেন বেজে গেছে শেষের সুর। সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের হাতে শান্ত বল তুলে দিয়েছেন কেবল একবার। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছেন উইকেট। এদিকে সুপার 8-এ যেতে হলে বাংলাদেশকে জিততেই হবে পরের 2 ম্যাচ। পা হরকানোর কোনো সুযোগ নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে আসবে নাকি কোনো টাফ কল? টাইগারদের যে কোনো ম্যাচ এবছর যেগুলো খেলেছে তার সবকিছু একদিকে রেখে সাকিবের পারফরমেন্স বিচার করলে কিছুটা আটকে উঠবেন আর ভাববেন কি হতশ্রী অবস্থা মিস্টার আল হাসানের। মূল কথা, সাকিব নিজেও জানেন তার সমস্যাটা। ব্যাট হাতে একেবারেই সাদামাটা, যার কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে চোখের সমস্যা। যাই হোক, বল হাতেও যে সাকিব বিশেষ কিছু করেছেন তা বলারও উপায় নেই। সুতরাং যে সাকিবকে 17 বছর ধরে বাংলাদেশ চিনল, ওয়ার্ল্ড ক্রিকেটে একটানা রাজত্ব করলো, সেই সাকিব যেন আর নেই। সাকিবের এমন পারফরমেন্সের পর কথা উঠেছে সাকিবের দলের জায়গা নিয়ে। ক্রিকবাজের ক্রিকেট বিষয়ক প্রোগ্রামে যিনি তুলেছেন তিনি বীরেন্দ্র সেহবাগ। তার কথাই, আমি মনে করি গত টি-20 বিশ্বকাপের সময় সাকিবের টি-20 ক্রিকেটের সময় শেষ হয়েছে। সে লম্বা সময় ধরে অধিনায়ক ছিল, সে একজন সিনিয়র খেলোয়াড়, এবং এরপরও যদি তিনি এমন খেলা খেলতে থাকেন তাহলে তার লজ্জা হওয়া উচিত, তাই না? সত্যিকার অর্থেই অনেকের কাছেই তাই। সাকিব একজন সিনিয়র ক্রিকেটার, ঠিক যে কারণে অন্যান্য সিনিয়র ক্রিকেটারদেরকে দল থেকে ঝেড়ে ফেলা হয়েছে, সাকিবও যেন সেই একই পথে হাঁটছে। সেই অর্থে সেহবাগের কথাকে ফেলে দেওয়ার উপায় নেই। সেহবাগের প্রশ্নের তীর ছুটেছে সাকিব কোন মানের খেলা খেলবেন সেই পর্যন্ত। তার কথাই, সে যদি অভিজ্ঞতার কারণে দলে থাকে তাহলে আমরা তেমন কিছুই দেখতে পাইনি। অন্তত কিছু সময় উইকেটে কাটান আপনি সাকিব আল হাসান, হেইডেন কিংবা গিলক্রিস্ট নন যে কিনা শর্ট বলে পুল খেলতে পারে। আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়, ওই মানের খেলা খেলুন। যখন আপনি পুল কিংবা হুক করতে পারবেন না, তখন যেসব শট আপনি জানেন সেগুলোই খেলুন। গত বিশ্বকাপেও সাকিবকে ভুগতে দেখা গেছে। টি-20 বিশ্বকাপে এসে যেন প্রথম 2 ম্যাচে সাকিব বোঝা হয়ে উঠেছে। দর্শক সমর্থকদের সাথে ভারতীয় গ্রেড যেন একই কথা বলছেন। একই সাথে তিনি নিজের সময়ের কথা তুলেও সাকিবকে টেনেছেন। সাকিবের বোঝা উচিত তার টি-20 খেলা উচিত নয়, অবসর নেওয়া উচিত। আমি যখন 2012 সালে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলছিলাম, তখন ডেইল স্টেন, মর্নে মর্কেল, এমনকি আফগানিস্তানের বাহাতি পেসারদের কারোর বিরুদ্ধেই রান করতে পারছিলাম না। তাই আমি নির্বাচকদের জানিয়ে দিই, আমাকে টি-20তে আর বিবেচনা করবেন না। দিন শেষে আপনি নিজের লেভেল সম্পর্কে জানেন, এবং যখন আপনি অবদান রাখতে পারবেন না তখন খেলে কি লাভ?
তাই আমি মনে করি না সে খেলুক কিংবা তাকে খেলানো হোক। সাকিবের ব্যাটিং স্ট্রাগল করা এখন সবারই নখদর্পণে। তারপরও সাকিবকে খেলানো উচিত কি উচিত না, বিশেষজ্ঞদের অনেকের মত অনেক রকম। তবে সবার আশা সাকিব ফিরেও আসতে পারে। সাকিবকে ফিরতে হলে তা খুব দ্রুত সময়ে ফিরতে হবে, না হলে এই কালিমায় মাখতে হবে। যিনি বা যারা সেই নাজমুল হোসেন শান্তর পরে সাকিব আল হাসানদের পরে ব্যাট করতে নেমে প্রতিদিন হয় মান বাঁচানোর চেষ্টা করেন অথবা জেতানোর চেষ্টা করেন, যে রিয়াদ এবং তাওহিদ হৃদয়, তাদের কোনো প্রমোশন নেই ভাই। লিটনকে নাম্বার 3-তে এনশিওর করার জন্য নাজমুল হোসেন শান্ত নিজে প্রমোশন নিয়ে নিয়েছেন এবং প্রমোশন নিয়ে ওপেনার হয়ে গেছেন। কিন্তু যারা আসলেই বাংলাদেশের হয়ে এই বিশ্বকাপে কিছুটা হলো রান করছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়েছে, সাউথ আফ্রিকার এগেনস্টে অলমোস্ট জিতিয়ে দিয়েছিল, সেই রিয়াদ এবং হৃদয়দের ব্যাপারে এদের হৃদয়ে কোনো কিছু আসে যায় না। কোচ এই প্ল্যানটা করেছেন অ্যান্ড হি ইজ সাকসেসফুল। আমি আমার সবচেয়ে বেশি ওভার্স কাকে খেলাবো? যেই ক্রিকেটার আমার জন্য খুব বেশি এসেনশিয়াল, যেই ক্রিকেটার রান করতে পারে, যেই ক্রিকেটার এরকম সার্কামস্টেন্সে এই মুহূর্তে ফর্মে রয়েছে, সেই ক্রিকেটাররা বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামে 4-5টা উইকেট 50 রানের মধ্যে চলে যাবার পরে। মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থা একবার বিবেচনা করুন, কিংবা তাওহিদ হৃদয়ের কথা একবার বিবেচনা করুন। যে লিটন কুমার দাসকে টপ অর্ডারে খেলাতেই হবে, রাইটি লেফটি কম্বিনেশন পারুক আর না পারুক ভাই, আনতেই হবে। সেই লিটনকে কিন্তু 6-7-এও বাংলাদেশ একটা সময় খেলিয়েছিল, হয়তো সেটা ভিন্ন ফরম্যাটে। বিশ্বকাপেই তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 96 রানে একটা 94 বা 96 রানে একটা ইনিংস খেলেছিলেন, ঝোড়ো ইনিংস খেলেছিলেন। 61 বলে বা 60 বলে কিছু একটা হবে। সেই লিটন কুমার দাসকে 3 নম্বরে খেলাতেই হবে। এবং আমার হয়ে, আমি তো নিজে পারছি না, আই এম দ্য ক্যাপ্টেন, আমার বন্ধু বান্ধবরা পারছে না, যারা পারছে তাকে আমি উপরে উঠতে দেব না। সব প্রেশার তাদেরই সামলাতে হবে। কোচকে অ্যান্সারেবল করার জন্য কেউ নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে ব্ল্যান্ডার হয়েছে, ব্যাটিং অর্ডার নিয়ে ব্ল্যান্ডার হয়েছে, যে তাওহিদ হৃদয় রান করছেন তাকে নিয়ে ব্ল্যান্ডার করেছেন। নাসুম কেন্দ্রিক যে ঘটনা, থাপ্পড় মারার একটা আলোচনা এসেছে, যদিও এটা আসলে সত্য না, থাপ্পড় মারেনি, তিনি এভাবে সরিয়ে দিয়েছিলেন, যেটা অনেক বেশি অফেন্সিভ ছিল ওই সময় যারা দেখছিলেন। এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটাও তিনি করতে পারেন না। সাকিব আল হাসান তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, তামিমের অবসরে চলে যাওয়া, এই যে ঘটনাগুলো চান্ডিকা হাথুরু সিংয়ে দারুণভাবে শৈল্পিক ওয়েতে, লিওনার্দো দা ভিঞ্চি কিংবা লিটন কুমার দাসের থেকেও শৈল্পিক ওয়েতে তিনি করেছেন, তাকে কেউ অ্যান্সারেবল করেছে? বাংলাদেশের ক্রিকেটে তিনি যেন সুমহান উচ্চতায় আছেন, তাকে কেউ কিছু বলার নেই। একজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তিনি সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছেন একবার দেখার চেষ্টা করি। সেই ম্যাচেসগুলোতে তার স্ট্রাইক রেট আপনাকে কিছুটা হলেও হাসাবে এবং একই সাথে দুঃখিত করবে এই কারণে যে বিশ্বকাপে কেন এরকম অবস্থা একজন ক্রিকেট খেলছে। আমার ক্যাপ্টেন, তিনি ক্যাপ্টেন হবার পর আমি সামনে যেটা দেখছি, রান করেছেন 19 এভারেজে, মানে আফটার বিং দ্য ক্যাপ্টেন, এবং তার স্ট্রাইক রেট ভাবতে পারেন 98 স্ট্রাইক রেট নিয়ে বাংলাদেশ দলে 15 কেন 22 জনের দলও যদি নির্বাচকরা করে, 98 স্ট্রাইক রেটে কোনো ক্রিকেটার যদি দরজায় করা নাড়ে তাকে দলভুক্ত করবে না, বিবেচনা করবে না, অফকোর্স করবে না। বাট হয় না, এবার দ্য নেম ইজ নাজমুল হোসেন শান্ত হিমসেলফ, এবং কোচের একটা বিশাল প্রেশার রয়েছে, ম্যানেজমেন্টের একটা বিশাল প্রেশার রয়েছে, সুপার ট্যালেন্টেড শান্ত, ওকে দিতেই হবে। গাজী আশরাফ হোসেন লিপুরা গালিটালি খেয়ে হলেও 98 স্ট্রাইক রেটের প্লেয়ারকে আমার ক্যাপ্টেনও বানিয়ে দেন, তাকে রেখে দলটা ঘোষণা করেন। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, 2024 সালে আমরা এসে গেছি মাঝামাঝিতে, জুন মাস চলে। 2024 সালে নাজমুল হোসেন শান্ত তার 10 ম্যাচে রান হচ্ছে 141, 2024 এই বছর তার এভারেজ হচ্ছে 15, এবং স্ট্রাইক রেট কত জানেন? 88। একজন ক্রিকেটার এবছর 88 স্ট্রাইক রেটে রান করেছেন, আর ক্যাপ্টেন হবার পর তিনি 98 স্ট্রাইক রেটে রান করেছেন। তাকে আমরা কন্টিনিউ করি, তাকে আমাদের খেলাতেই হবে, কারণ ক্যাপ্টেন কোটা বলে একটা ব্যাপার থেকে, সেটা তো মেনটেন করতে হবে, নাহলে এটা কেমন দেখায় না। আমি একবার বলেছিলাম যে শান্ত কি টেম বা বাবুমা হবেন, হয়তো হবেন না। কেন হবেন না জানেন? পরের যে ম্যাচটা রয়েছে এবং তারপরের যে ম্যাচ রয়েছে, এই 2 ম্যাচে বাংলাদেশ অবভিয়াসলি অনেক ভালো ক্রিকেট খেলবে। বাংলাদেশ যেহেতু ভালো ক্রিকেট খেলবে, নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে তো বাংলাদেশ জেতা উচিত, শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশ জয় পেয়েছে, এই ক্রেডিটটা পুরোটা ক্যাপ্টেন এবং কোচের কাছে চলে যাবে। মজার ব্যাপার, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জীবনও জিততে পারতো না যদি